নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গোপালের ঘটনা, গোপাল পালের বলা ঘটনা, আগের ভিডিওটা আপনাদের সবার খুব খুব ভালো লেগেছে। আপনারা প্রচুর কমেন্ট করেছেন, আর গোপালের সাথে তো আমার নিয়মিতই প্রায় কথা হয়, ও খুব খুশি হয়েছে। আর ওর বলা আরও অনেক ঘটনা আছে, কিন্তু সবার ঘটনাই তো বলতে হবে। আজকে যার পাঠানো ঘটনা বলতে চলেছি, তারও কিন্তু মারাত্মক মারাত্মক সব ঘটনা রয়েছে, যেগুলো পরবর্তীতে ধীরে ধীরে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার নাম হচ্ছে পামিলি বসু। আমি তো বলেছি সে আমার মেয়েরই মতো। আমার শ্বশুর বাড়ি আর ওর বাপের বাড়ি একই পাড়াতে। তো যাই হোক, ওই পামেলি তার মানে একসঙ্গে ওরা চাকরি করে, একটি মানে শিক্ষকতা করে। তো ওর এক বন্ধু আমায় বলেছে, হতে পারে কোনো কলিগ, এরকমও হতে পারে। তো ওই দিদি ভাইয়ের বলা একটি মারাত্মক হাড় হিম করা ঘটনা কিন্তু আজ বলতে চলেছি। আপনারা প্লিজ এতটুকু কিন্তু স্কিপ করবেন না। ঘটনাটার মানে শুরুটা খুব সিম্পল ভাবে হলেও কিন্তু শেষের দিকে কিন্তু মারাত্মক ভয়ের ঘটনাটা। তো শুরু করি। তা ভদ্রমহিলা যিনি, যার ঘটনা আমি বলতে আর চলেছি, ওনার আমি আসল নামটা নেব না, বুঝতেই পারছেন। আমি ধরে নিন ওনার নাম সুস্মিতা দি, কিন্তু ঘটনাটা আমাকে কিন্তু পাঠিয়েছে পামেলি বসু, যার কথা বললাম। তা এই সুস্মিতা দি যেটা ঘটনার শুরুতে যেটা বলেছেন, যে এমন একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে যেটা আমি জীবনেও ভুলতে পারবো না। হ্যাঁ, এত ভয়ঙ্কর মারাত্মক একটা ঘটনা। তো উনি বলেছেন যে 2024-এ তো আমি বলছি ঘটনাটা, কিন্তু সারা জীবনে আমি ভুলতে পারবো বলে মনে হয় না। ওনার বক্তব্য অনুযায়ী যে আমরা 2024-এ দাঁড়িয়ে এই সমস্ত ব্যাপারগুলোকে, হ্যাঁ, কেউ বলেন বুজরুকি, কেউ বলেন কুসংস্কার, এগুলো বলে অনেক সময় আমরা উড়িয়ে দিই। কিন্তু এই রকম ঘটনা যাদের জীবনে ঘটে, তারা কিন্তু এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলোকে উপেক্ষা কোনোভাবেই কিন্তু তারা করতে পারেন না। তা উনিও সেইটাই বলেছেন যে আমাদের মা, দিদিমা, ঠাকুমা, যারা বাড়ির বয়স্ক মানুষজন থাকেন, তারা কিন্তু একটা কথা সবসময় বলেন যে পোয়াতি অবস্থায়, অর্থাৎ মেয়েরা যে সময়টা প্রেগনেন্ট থাকে, সেই সময় তাদের কিন্তু প্রচুর নিয়ম কানুন বা নিয়ম নীতি মেনে চলা উচিত। কিন্তু তিনি মানে দিদিভাই যেটা বলছেন যে বর্তমান দিনে দাঁড়িয়ে অনেক প্রেগনেন্ট মহিলারাই জব করছেন, তারা রেগুলার অফিস করছেন, অনেক রকম কাজকর্ম করছেন, কিন্তু সবার সাথে কিন্তু ঘটনাগুলো ঘটছে না। যাদের সাথে ঘটে তারাই কিন্তু মানে ব্যাপারটা ফিল করতে পারবেন, এবং তারাই কিন্তু সারা জীবন, যাদের সাথে এরকম ঘটনা ঘটে, সারা জীবন কিন্তু এক কথায় বলতে গেলে ঘটনাটিকে বয়ে নিয়ে বেড়ান, যেভাবে এই দিদিভাই বেড়াচ্ছেন। উনি বলেছেন যে আমি আমার শরীর দিয়ে, হ্যাঁ, আমার চোখে দেখা দিয়ে, সব কিছু দিয়ে কিন্তু ব্যাপারটাকে ফিল করেছিলাম। তো যেহেতু উনি তো বললেন যে উনি কিভাবে ফিল করেছেন নিজের শরীর দিয়ে বা নিজের চোখে দেখে, এইভাবে যে উনি ফিল করেছেন, এটাকে উনি অস্বীকার করবেন কি করে? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এবার আসি একটু অন্য প্রসঙ্গে। এই দিদি ভাইয়ের বাড়ি হচ্ছে কসবায়। ওনার মানে শ্বশুরবাড়ি হচ্ছে কসবায়। তো ওনার শ্বশুরমশাইরা 4 ভাই ছিলেন। তো ওনার শ্বশুরমশাইয়ের হচ্ছে এক ছেলে এবং এক মেয়ে। ওনার একটি ননদ আছে এবং ননদের বিয়ে হয়ে গেছে, বড় ননদ আর কি, ওনার স্বামীর থেকে দিদি বড়। আচ্ছা, মেজো যিনি শ্বশুরমশাই, মানে খুড়শ্বশুর হলো, মেজো খুড়শ্বশুর থাকেন হাবড়ায়। ওনার হচ্ছে আমি খুব যদি ভুল না করি, 4 মেয়ে আর 3 ছেলে। সেজো যিনি খুড়শ্বশুর, ওনার হচ্ছে 4 ছেলে 1টি মেয়ে।
আর ছোট যিনি খুড়শ্বশুর মশাই তার হচ্ছে দুটি ছেলে। হ্যাঁ, তো এই যে ছোট খুড়শ্বশুর মশাইয়ের যে ছেলে, মানে দুই ছেলে বললাম, আর ওনার বাড়িটা, ছোট খুড়শ্বশুর ওনার বাড়িটা বা ওনার ফ্ল্যাটটা হচ্ছে এই দিদি যার ঘটনা বলছি আমি, তার ফ্ল্যাটের পাশে একটা বাড়ি, তার বাড়ির পাশে হচ্ছে ওনার ফ্ল্যাট, ছোট খুড়শ্বশুরের ফ্ল্যাট। তা বাড়িটা থাকার জন্য ওনাদের বাড়ির জানলা খুলে হয়তো ওই ফ্ল্যাটটা দেখা যায় না, কিন্তু ছাদে উঠলে কিন্তু ওই ছোট খুড়শ্বশুরের ফ্ল্যাটটা কিন্তু চোখে পড়ে। অর্থাৎ ফ্ল্যাটটা একটু মানে বাড়িটার মধ্যেখানে পড়ে যাওয়াতে একটু ভেতর দিকে ঢুকে গেছে। ওনার ছেলের বিয়েকে কেন্দ্র করে, মানে বিয়ের সময়টাকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। তো এই যে ঘটনাটি ঘটেছে 2007-এ। 2007-এ 29শে এপ্রিল ঘটনাটি ঘটেছে। আর 2007-এরই 14ই অক্টোবর কিন্তু এই দিদিভাই পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তো যাই হোক, বাড়িতে ওই সময় দিদির মানে 6 মাসের প্রেগনেন্সি, এবং প্রত্যেকটা মেয়ের খুব একটা সুন্দর মুহূর্ত, যেটা কি বলবো, বেবি বাম্প যেটাকে বলে আর কি, সেটা মানে দিদির এক কথায় বলতে গেলে ওই বেবি বাম্পটা এত বড়ই হয়েছিল, মানে বড় সড়ো ধরনের পেটের গড়নটা হয়েছিল, যে কারণে অনেকেই কিন্তু বলছিল যে তোমার টুইন্স আছে নাকি। এটা মেয়েদের খুব একটা আনন্দের সময় বা গর্বের সময়ও আমরা বলতে পারি, কারণ প্রত্যেকেরই মা রয়েছেন, তারা সবাইকেই মানে কি বলবো ধারণ করেছেন। হ্যাঁ, তা আগে তো ব্যাপারটা অত জনসমক্ষে আসতো না, কিন্তু এখন তো আমরা অনেকটা কি বলবো খোলা মনের বা উদার মনের চিন্তা ভাবনা রাখছি অনেকেই। তো এরকম একটা ব্যাপার হয়েছে। তো এই বিয়ে বাড়ি উপলক্ষে, যেহেতু এই যে দিদির ঘটনা বলছি, তার যে 4 জন মানে নিজের শ্বশুর এবং খুড়শ্বশুর 3 জন, এরা কিন্তু প্রত্যেকেই মানে যে সময়টার কথা বলছি সেই সময় নেই, প্রত্যেকেই মারা গেছেন। তো যেমন হাবড়ায় যে খুড়শ্বশুর ছিলেন, মেজ খুড়শ্বশুর, ওনার যে মেজ মেয়ে, তিনি কিন্তু তার 2 মেয়েকে নিয়ে এসছেন। তারপরে এক পিসি শাশুড়ি, তিনি কেষ্টপুরে থাকেন, তিনি এসছেন। হ্যাঁ, বিয়ে বাড়ি উপলক্ষে চলে এসছেন। খুব একদম আনন্দে পরিপূর্ণ জমজমাটি একটা অনুষ্ঠান। যেহেতু বাড়ির মানে শেষ কাজ, সেহেতু মানে যে যেখানে আত্মীয় স্বজন ছিল কুড়িয়ে বাড়িয়ে সবাই কিন্তু এসে পড়েছে। তো মোটামুটি 26 তারিখ নাগাদ সবাই চলে এসছে, এবং বিয়ের মোটামুটি 7 দিন আগে থেকে ওই বাড়িতে, মানে ওই ছোট খুড়শ্বশুর তো তখন নেই, খুড়শ্বশুর শাশুড়ি রয়েছেন, ওই ফ্ল্যাটে কিন্তু 4 বেলা করে খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, খুব আনন্দ হই হই এই সমস্ত হচ্ছে। আর বললামই তো, এই দিদির ফ্ল্যাট থেকে ওই শ্বশুরমশাইয়ের খুড়শ্বশুরমশাই, যে ছোট খুড়শ্বশুরমশাই, তার ফ্ল্যাট হচ্ছে মাত্র 5-6 পা গেলেই হয়ে যাবে। তো সবাই মিলে খুব করে হই হুল্লোড় সব হচ্ছে। এবারে যেহেতু বললাম যে 26 তারিখের মধ্যে সবাই এসে পড়েছেন, এর পেছনে একটা কারণ দিদিভাই বলেছেন যে ওই যে ওনার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি দুটি মানে বাড়ি হচ্ছে বাঙাল বাড়ি। তো বাঙাল বাড়িতে হলুদ কোটা হয়, বিয়ের সময় হলুদ কোটার অনুষ্ঠান হয়, আপনারা জানেন প্রত্যেকে। এবং এই অনুষ্ঠানটা নাকি ওনাদের বাড়িতে বিরাট বড় করে হয়, ফলে সবাই তো এসে পড়েছে, 26 তারিখের মধ্যেই এসে পড়েছে। এবারে 28 তারিখ দিদি ওই বাড়িতেই ছিলেন, ওই মানে ওই শ্বশুরের বাড়িতে ছিলেন, গেছিলেন। ওখানে আনন্দ টানন্দ হই হুল্লোড় সব হচ্ছে। এবারে মেয়ের বাড়ির থেকে ওই দিন, যেহেতু 29 তারিখ বিয়ে, 28 তারিখ রাত্রিবেলা ওই মাছ হলুদ এই সমস্ত নিয়ে টিয়ে আসে মেয়ে কন্যা পক্ষ আর কি, এবং ওইখানে কিন্তু তারা ছেলে আশীর্বাদ করে। ফলে বুঝতেই পারছেন যে এই যে রিচুয়ালসগুলো বা এই নিয়ম নীতি, এইগুলো সমস্ত মেনে টেনে নিয়ে মেয়ে পক্ষকে বা কন্যা পক্ষকে খাইয়ে দাইয়ে তাদেরকে পাঠানো, তারপরে নিজেরা খাওয়া দাওয়া করে বাড়ি ফেরা। তো ওই দিন কিন্তু ওনাদের ফিরতে প্রায় 1:45 থেকে 1টা মতো বেজে গেছে। এবার সাথে কারা এসছে? সাথে এসছে পিসি শাশুড়ির
মেয়ে এবং নাতি, আর তারপরে হায়দ্রাবাদে যে দিদিভাইয়ের যে ননদ হায়দ্রাবাদ থেকে এসছে তার 2 মেয়ে, হ্যাঁ, আর উনি আর ওনার হাজবেন্ড আর একজন, হয় কত 6-7 জন মিলে ওই ফ্ল্যাটে কিন্তু ওনারা ফিরে আসেন। আচ্ছা, যেটা বলতে একটু ভুলে গেছি, ওনাদের সাথে কিন্তু এই দিদি আর দাদা এনাদের সাথে কিন্তু বললাম তো ননদরা কারা কারা এসছে, আর তার সঙ্গে কিন্তু এই দিদি ভাইয়ের নিজের যে নন্দাই, সেই নন্দাইও এসছে। বললাম তো একটা মাত্রই ওনার ননদ আর তার ছেলে এসছে। তা বাঙাল বাড়ির আরেকটি নিয়ম হচ্ছে যে বাড়ির বড় মেয়ে এবং জামাই সকালবেলায় ভোর রাত্রির থাকতে পুকুরে নেমে পুকুর কেটে পুকুর সেঁচে মানে জল সইবে। এটা আমি দিদি যেটা বলেছেন সেটা দিদির বাড়ির নিয়ম বলেছেন, কিন্তু এক একটা জায়গায় বা এক একটা মানে অঞ্চলে বলতে পারি বা কিছু এক এক রকম নিয়ম, কত রকমই তো নিয়ম আছে, ওনাদের ওই নিয়মটা ছিল। তো যাই হোক, এবারে তো এসে তো নিয়ে উনি যেটা জানিয়েছেন যে আমার প্রচণ্ড আমার মধ্যে এক্সাইটমেন্ট ছিল। কিসের এক্সাইটমেন্ট? সেটা হচ্ছে যে ওনার বিয়ের 2 বছরের মাথায় ছেলে হয়েছে, আর এই 2 বছরে মানে 2 বছরের মধ্যে ওনার বিয়ের পরে 2 বছরের মধ্যে এই কিন্তু বাড়ির প্রথম বিয়ে। বলছে আমি নিজে সাজগোজ করতে ভালোবাসি, সুন্দর শাড়ি কিনেছি, হ্যাঁ, বিয়েতে মানে বরযাত্রী যাব, বউ ভাতে পরবো, এরকম সমস্ত আমার মানে প্ল্যানিং পুরো করা আছে। তো ওই বাড়িতে আমার ননদ থেকে যায় ওই বিয়ে বাড়িতে এবং বলে যে তোর তো শরীর খারাপ, তুই চলে যা, তুই গিয়ে রেস্ট নে, আমরা সকালবেলা তোকে ডেকে নিয়ে যাব। বলছে এসে আমি ঘুমাইনি তা নয়, আমি ঘুমিয়েও পড়ি, কিন্তু মাঝে মধ্যেই না আমার ঘুমটা ভেঙে যাচ্ছে ওই এক্সাইটমেন্টের কারণে, যে সকালে ওরকম পুকুরে যেটাকে আমরা বলতে পারি গঙ্গা নেমন্তন্ন বলি, তো সেইটা করতে যাওয়া হবে, মানে যেরকম হয় মেয়েদের। আর সত্যি মেয়েদের তো বুঝতেই পারছেন যে সাজগোজ করতে সব মেয়েই, মোটামুটি সব মেয়েই ভালোবাসে। তো যাই হোক, এরকম একটা এক্সাইটমেন্টে ওনার ঘুম মাঝে মধ্যেই ভেঙে যাচ্ছে। বলছে যখন ওই 3টে মতো বাজে তখন আমি আর শুয়ে থাকতে পারলাম না, আমি উঠে পড়ি এবং নিজে ফ্রেশ ট্রেশ হয়ে আমি শাড়িও পরিনি। এবার ওনার যিনি হাজবেন্ড দাদা ভাই, উনি কিন্তু এই শাড়ি পরা, ঘুম থেকে উঠে পড়া, তখনও অন্ধকার, উনি কিন্তু প্রচণ্ড রেগে যান। হ্যাঁ, উনি কিন্তু সমানে বলতে থাকেন তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, তুমি বাড়াবাড়ি করছো, এইভাবে কোথায় লেগে যাবে, আর এই ভোর রাত্রিরে ওদের সাথে নাচানাচি করতে করতে তুমি যাবে, মানে যেরকম হাজবেন্ডরা বলেন বা আমি বলতে পারি গুরুজনেরা বলেন যে এই রকম একটা 6 মাসের প্রেগনেন্সি, এই টাইমটা, হ্যাঁ, কোথায় লেগে যাবে, কি বৃত্তান্ত। এবারে ওনার স্বামী তো ওরকম উনি যেটা বলেছেন গ্যাজ গ্যাজ করে যাচ্ছেন বা বক বক করে যাচ্ছেন, যেটাকে আমরা বলতে পারি, কিন্তু উনি বলছেন যে যেটা জানিয়েছেন যে আমি এক কান দিয়ে ঢোকাচ্ছি, এক কান দিয়ে বার করে দিচ্ছি, কারণ এতটাই এক্সাইটমেন্ট যে ওইভাবে যাব, সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে করতে যাব। তো বলছে যে আমি আমার ঘরের দরজাটা দিদি যেটা জানিয়েছেন যে খুলে দিয়েছি, খুলে দিয়ে এবারে উল্টো দিকেই ঠিক শাশুড়ির ঘর, আর আমার নন্দাই আর ওনার মানে ননদের ছেলে, এরা দুজনে শাশুড়ির ঘরে শুয়েছে। এবার ওনাদের ফ্ল্যাটে ওই ডাইনিংটা বিরাট বড়, তো ওখানে যেহেতু গরমের দিন ওই ননদরা বা তাদের মেয়েরা সব ওই নিচে বিছানা করে সুন্দরভাবে শুয়েছে। তো এবারে উনি ঘরের মধ্যে খালি খালি পাইচারি করছেন, একবার ড্রেসিং টেবিলের সামনে যাচ্ছেন, আরেকবার নিজের দরজাটার সামনে গিয়ে দাঁড়াচ্ছেন। কারণটা হচ্ছে যে ওনার হাজবেন্ড এবং ননদের মধ্যে প্রায় 9 বছরের এরা ছোট বড়, আর জামাইবাবু মানে নন্দাইকে জামাইবাবু বলছেন যে উনি আর আমার বর প্রায় 18-19 বছরের ছোট বড় জামাইবাবু, ফলে তার মুখের ওপর তাকে সম্মান করেন বলে দিদিভাইয়ের হাজবেন্ড কিচ্ছু বলেন না। তো এটাই উনি বলছেন যে আমার তুরুপের তাস, আমি এই জন্যই অপেক্ষা করছি যে উনি বেরোলেই আমি বলবো যে আমাকে নিয়ে চলো, তাহলে এ আর কিছু বলতে পারবে না, ওনার হাজবেন্ড আর কিছু বলতে পারবে না, ওই জন্য উনি কিন্তু সমানে ওইখানে পাইচারি করছেন। আর ওই দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছেন শাশুড়ি ঘরটা যেখানে নন্দাই শুয়েছে, কারণ বড় ননদ আর নন্দাই তো এই কাজটা করবে।
তো এবারে উনি লক্ষ্য করছেন যে শাশুড়ির ঘরের দরজাটা না ভেজানো, ওটা কিন্তু বন্ধ নয়। আর আরও ভালো করে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে ঘরের মধ্যে টিউবলাইট জ্বলছে। তো এটা দেখে উনি অনুমান করছেন যে তার মানে আমার নন্দাই উঠে পড়েছে, যেটা স্বাভাবিক মানুষ অনুমান করে। এবারে শাশুড়ির ঘরটাকে তো উনি খুব, দিদিভাই তো খুব ভালো করে ফলো করছেন। এইবারে একটা সময় ওনার মনে হলো যেন উনি মানে বুঝতে পারলেন যে শাশুড়ির ঘরটা দরজাটা কেউ খুললো, তো খুলে কেউ বেরোলো মনে হলো। তো উনি ওটা দেখে দরজার কাছে এগিয়ে এসে দেখেন যে হ্যাঁ ঠিকই, ওনার নন্দাই সেদিন রাত্রিবেলা একটা কালোর ওপর চেক লুঙ্গি পরে ছিলেন। দেখলেন যে হ্যাঁ নন্দাই হেঁটে হেঁটে ডাইনিংয়ে যেখানে ফ্রিজটা রাখা আছে আর তার সামনেই ডাইনিং টেবিল, তো ওইখানে উনি ফ্রিজের দিকে মুখ করে গিয়ে দাঁড়ালেন। তো এবার উনি ফ্রিজের দিকে মুখ করে, আর দিদি যেটা জানিয়েছেন দিদির দিকে তার মানে পেছন করে, তো উনি দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। উনি কিন্তু কন্টিনিউ ওয়াচ করছেন যে এই দিকে যদি জামাইবাবু ঘুরে আসে তাহলেই বলবো যে জামাইবাবু আমাকে নিয়ে চলো, মানে ছোট শালার বউ একটা আবদার যে আমাকে নিয়ে চলো, তাহলে ওরা যখন নামবে ওদের সাথে তুতুর করে বেরিয়ে যাবো, এইটাই দিদির ইচ্ছা, তাহলে আর আমার হাজব্যান্ড আমাকে না করতে পারবে না। তো ওইভাবে তো কন্টিনিউ তো ওনাকে দেখছে। এবার দেখছে যে প্রায় 3-4 মিনিট হয়ে গেল জামাইবাবু ওইখানেই দাঁড়িয়ে আছে, এবং একটা সময় লক্ষ্য করলো ওই ডাইনিং টেবিল থেকে কিন্তু জলের বোতল নিয়ে হাতটা উঁচু করে কিন্তু উনি জল খাচ্ছেন। তো এবার এটা ওনার কিন্তু একটা ডাউট তৈরি হয় যে এতক্ষণ 3-4 মিনিট মানে বুঝতে পারছেন, হ্যাঁ, এতক্ষণ ধরে একটা মানুষ ওইভাবে দাঁড়িয়ে আছে পেছন করে একইভাবে, এবং এতক্ষণ লাগছে জল খেতে, এটা কিন্তু ওনাকে একটুখানি মানে একটা ডাউট তৈরি করে বা একটু ভাবায় কিন্তু। তো অতটা এক্সাইটমেন্ট ভাবনাটাকে হয়তো উনি অতটা পাত্তাও দেননি। তা এই অবস্থায় উনি যেটা করেন, উনি যেটা জানিয়েছেন জীবনে আমি কোনোদিনও এই কাজটা করিনি, আমি নিজে থেকে কোনো দিনও কোনো একটা মানে বিপদের মধ্যে বা কোনো একটা ভয়ের কিছু আছে সেখানে গিয়ে আমি নিজে থেকে কোনোদিনও সেই কাজটা করতে চাইনি। হ্যাঁ, কিন্তু সেদিন কেন এরকম করলাম আমি নিজের কাছেই আমার এটা পরিষ্কার নয়। ওই সময়টা পুরো অন্ধকার হয়ে রয়েছে, মানে দিনের আলো তো ফোটেনি, অন্ধকার হয়ে রয়েছে। এবার যেখানটা ওই জামাইবাবু দাঁড়িয়ে আছেন ওই জায়গাটায় শাশুড়ি মার ঘর থেকে সামান্য ওই বললাম তো টিউব জ্বলছে, একটু আলোর বিচ্ছুরণ এসে ওখানটা পড়েছে, ডাইনিংটাও পুরো অন্ধকার, ফলে একটা আলো আঁধারি পরিবেশ তৈরি হয়েছে। আর দিদি ভাই যেটা বলেছেন যে সাহস দেখিয়ে নিজে থেকে আমি কোনোদিনও কোনো কাজ করতে যাইনি, ওনার ভেতর থেকে হঠাৎ করে মনে হয় ঠিক আছে তাহলে আমি বরং জামাইবাবুর কাছে যাই মনে করে উনি আস্তে করে সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে আস্তে করে দরজাটা ভেজিয়ে দিয়ে উনি কিন্তু ওই ডাইনিংয়ে ওই ননদরা সবাই শুয়ে আছে, তাদের ছেলে মেয়েরা শুয়ে আছে, তাদেরকে পাশ কাটিয়ে ওই ডাইনিংয়ে মানে ডাইনিং টেবিলের কাছে গিয়ে কিন্তু দিদি দাঁড়ান, যেখান থেকে জামাইবাবুর দূরত্ব হচ্ছে এই 1 হাতের মতো বা তার থেকে একটু কম। এইবারে উনি গিয়ে ওখানে দাঁড়িয়ে ও জামাইবাবু জামাইবাবু ও জামাইবাবু জামাইবাবু এইভাবে উনি কিন্তু ডাকতে থাকেন। এবার দেখুন 1 হাত ডিস্টেন্স কতটুকু বা তার থেকে কমও হতে পারে। এই অবস্থায় দাঁড়িয়ে কেউ যদি কাউকে ডাকে অবশ্যই তার সাড়া দেওয়া উচিত, সে যদি কানে শুনতে পায়। কিন্তু উনি কিন্তু লক্ষ্য করেন দিদি যে জামাইবাবু কিন্তু কোনো সাড়া দেননি। তা উনি যেটা জানিয়েছেন যে আমার এই সময় উচিত ছিল পেছন ফিরে কিন্তু চলে আসা, কিন্তু আমার ভেতরে একটা অদ্ভুত শক্তি ওই সময় কাজ করছিল। এবারে এই যে একটা অদ্ভুত শক্তি এলো, আমি তখন কি করি 1 পা 2 পা করে করে পুরো ওনার সামনে চলে যাই,
গিয়ে ডাইনিং টেবিলের একটা চেয়ারের ওপরের অংশটা আমি ডান হাত দিয়ে ধরি আর বাঁ হাত দিয়ে ওনার একটা হাত ধরবো বা ওনাকে একটু ধাক্কা মেরে বলবো, কি জামাইবাবু শুনতে পাচ্ছেন না, এই উদ্দেশ্যে বলছে আমি হাতটা বাড়াই, আমি জানি না হাতটা টাচ করেছিল কি করেনি। এই অবস্থায় সেই চেক, কালোর ওপর চেক লুঙ্গি পরা সেই অবয়ব আমার দিকে ঘুরল। ঘোরার পর আমি দেখলাম তার সবটুকু ঠিক আছে, শুধু গলার এই জায়গাটা থেকে ওপর পোর্শনে আর কিচ্ছু নেই, এই জায়গাটায় কিচ্ছু নেই, কিন্তু পুরোপুরি এই জায়গাটা মানে ফাঁকা বলতে পারি, বা যেন কেটে বাদ চলে গেছে এরকম একটা ব্যাপার, এরম বলতে পারি। এইটা দেখে আমি চিৎকার করি, কিন্তু পরে ওনার পিস্তত ননদ বলেছিল ওনার গলা থেকে কোনো আওয়াজ ওনারা শোনেননি। ওইটা দেখার পর ওখানে সোফা সেট ছিল, তার একটা কাউচে উনি প্রথম ধাক্কাটা খান। ভাবুন, একটা প্রেগনেন্ট মহিলা ধাক্কাটা খেয়ে পায়ে শাড়ি জড়িয়ে উনি দ্রাম করে পড়ে যান, যেখানে ওই ননদরা সবাই ঘুমাচ্ছিল ওই পিস্তত ননদের পায়ের কাছে গিয়ে উনি কিন্তু আছড়ে পড়েন, এবং উনি কিন্তু সামনের দিকে পুরো মুখ থুবড়ে গিয়ে পড়েন। ঠিক আছে, মানে উপুর হয়ে পড়েন যাকে বলা যায়, সেইভাবে কিন্তু উনি উপুর হয়ে পড়ে যান। এবারে এই যে পড়ে গেছেন উনি, পড়ে যাওয়ার আওয়াজে একটা মানে বয়স্ক বা প্রাপ্তবয়স্ক মানুষ যদি পড়ে যায় তাহলে বুঝতেই পারছেন তার তো একটা বিরাট আওয়াজ আছে। সেই আওয়াজে উনি পড়ে যাওয়ার সাথে সাথে যাদের ওই ননদদের বিছানার কাছে গিয়েই পড়েছেন, পিস্তত ননদের পায়ের কাছে বললাম, পুরো উপুর হয়ে পড়েছেন, তা ওনারা তো ধর্মর করে সবাই উঠে পড়েছেন। আর এই আওয়াজ পেয়ে ওনার হাজব্যান্ড বেরিয়ে এসছে ঘর থেকে, ওনার নন্দাই বেরিয়ে এসছে শাশুড়ির ঘর থেকে, সবাই মিলে তো বেরিয়ে এসছে, এসে নিয়ে আলো টালো জ্বালা হয়। আলো জ্বালার পর উনি বলেন আমি লাস্ট সেন্সলেস হওয়ার আগেও আমি একবার ফ্রিজের দিকে তাকাই, ফ্রিজের দিকে তাকিয়েও আমি কিন্তু তাকে দেখতে পাই। ভাবুন, আলো জ্বলছে, ফ্রিজের দিকে তাকিয়েও কিন্তু ওই যে মূর্তিটা দেখেছিলেন উনি ওটাকে দেখতে পান। হয়তো আদার্স কেউ দেখতে পাননি, উনি দেখতে পান। উনি বলছেন তখন আমার মনে হচ্ছে আমার গোটা পৃথিবীটা পেটের মধ্যে এপাশ থেকে ওপাশ করছে, ওপাশ থেকে এপাশ করছে। উনি দিদিভাই বলেছেন যে একটা প্রেগনেন্ট মহিলার আঘাত লাগলে যে কি হতে পারে সেটা আমি কিন্তু নিজে ফিল করেছি। তো যাই হোক, মুখে চোখে জল ফল দেওয়া হয়, তারপরে তো সাথে সাথে ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসেই তো দেখেই বলেন যে আলট্রাসোনোগ্রাফি করতে হবে। তো সোনোগ্রাফি করতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর উনি তখন বলছেন যে আমার হয়তো আমি জ্ঞান ছিল আমার, কিন্তু আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। তো এগুলো কিন্তু উনি কিছু জানেন না, পরে ননদরা বা এদের মুখ থেকে শুনেছেন। তা বলছেন যে আমি ওই সময় ডাক্তারবাবু একটা অদ্ভুত ব্যাপার দেখেন, যেটা খুব মানে স্বাভাবিক ছিল না। সেটা হচ্ছে যে উনি লক্ষ্য করেন বাচ্চাটা মানে বেবিটা সেটা একটা কোণার দিকে চলে গেছে, মানে পেটের ভেতরই একটা কোনো কোণার দিকে চলে গেছে। তা উনি বলছেন যে এত কোণার দিকে বেবি কি করে গেল, এবং কিছুক্ষণের জন্য কিন্তু তার হার্টবিটও পাওয়া যাচ্ছিল না। হয়তো এই প্রচণ্ড একটা আঘাত, শরীরের ওপর একটা জার্কিং, 6 মাসের একটা প্রেগনেন্ট মহিলা, সেই কারণে হয়তো বেবির মুভমেন্টটা এইরকম একটা দিকে চলে গেছিল। যাই হোক, তো এই সমস্ত আলট্রাসোনোগ্রাফি টোনোগ্রাফি হয়, এবং উনি কিন্তু যাই হোক উনি কিন্তু প্রাণে বেঁচে যান। এবার পরের দিন সকাল থেকে তো বিয়ে বাড়ির কাজকর্ম যথারীতি যেমন হওয়ার সেগুলো তো শুরু হয়ে যায়। বিয়ে যেহেতু মানে সব কিছু স্থির হয়ে রয়েছে, সেটা তো আর বন্ধ করা যাবে না। তো সবাই মিলে বাড়িতে তখন ওই ওনাদের বাড়ির উল্টো দিকেই মানে কাছাকাছি একদম বাড়ির সামনেই একটা ছিল, মসজিদ ছিল।
তো সবাই মিলে তখন ননদরা বলে যে ওকে একবার নিয়ে গিয়ে মৌলভী সাহেবের সামনে দাঁড় করাতে হবে, তো উনি ঝেড়ে দেবেন। তো সেই মতো কিন্তু সকালের দিকে বিয়ে বাড়ি বুঝতেই পারছেন প্রচুর সকলের কাজ ছিল, তো সবাই লক্ষ্য করে যে না না বাবা বারবেলা পড়ে গেছে, আর এখন বারটার করতে হবে না। তো বিকেলের আজানের পর কিন্তু দিদিভাইকে নিয়ে কিন্তু ওই ওই মসজিদে যাওয়া হয়। এবং অদ্ভুত উনি যেটা বলেছেন যে কেউ বিশ্বাস করবে না, মসজিদের গেটের কাছ অবধি গিয়েই কিন্তু উনি দৌড়িয়ে পালিয়ে আসেন। তো দিদির সাথে দিদির এক খুড়তুতো ননদ গিয়েছিলেন। এই যে দিদি ওখান থেকে পালিয়ে চলে আসেন, তখন মৌলভী সাহেব কিন্তু বলেন যে ওনাকে ধরে আনতে হবে, আমি লোক দিচ্ছি। তো উনি লোক দেন এবং এই দিদিভাইকে তো আবার ধরে নিয়ে উনি আসেন, নিজের কাছে নিয়ে আসেন। এবং তখন ওই মসজিদের মধ্যে উনি কিন্তু বলেন যে যে ধরেছে একে, এই দিদিভাইকে যে ধরেছে সে কিন্তু খুব পাওয়ারফুল, তাকে বার করাটা খুব একটা সোজা কাজ হবে না। তো যাই হোক, একটা দিদি বললেন যে আমাকে একটা প্রাথমিকভাবে কিন্তু উনি ছেড়ে দেন। ঝেড়ে দেওয়ার পর উনি বলেন যে আপনাদের তো বিয়ে বাড়ি চলছে, একে কিন্তু বরযাত্রী নিয়ে যাবেন না, কারণ এ কিন্তু যাওয়ার মতো অবস্থায় নেই। তো দিদিভাই বললেন যে যেটা জানিয়েছেন যে উনি কিন্তু বরযাত্রী যাননি, এবং এরা তো বাড়ির সবাই তো যারা যাওয়ার তারা তো গেছে, 2-2:30 নাগাদ সবাই মিলে ফিরে আসে। পরদিন 30 তারিখ, 30শে এপ্রিল, ওই দিনকে সকাল 9টা নাগাদ কিন্তু মৌলভী সাহেব কিন্তু দিদিদের ফ্ল্যাটে আসেন। আচ্ছা, মৌলভী সাহেব কিন্তু মসজিদে আরেকটা কথা বলেছিলেন যে কোনো প্রেগনেন্ট মহিলা যদি কোনো একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি এর মধ্যে এসে পড়ে, তখন কিন্তু তাকে সেখান থেকে বার করাটা মুশকিল হয়ে যায়। কারণ এই সময় মহিলারা কিন্তু ভেতরে বা কি বলবো, ইন্টারনালি প্রচণ্ড উইক থাকে। হ্যাঁ, তাদের যে নর্মাল যে স্ট্রেংথটা থাকে সেটা কিন্তু এই সময় থাকে না। ফলে আর উনি কিছু তিথি নক্ষত্রে গ্রহ নক্ষত্রের কিছু ব্যাপার বলেছিলেন যে কারণে কিন্তু এই সময় এদেরকে অ্যাটাক করা সহজ হয়। একটু প্রসঙ্গ থেকে সরে এসে বলি যে আমি লক্ষ্য করেছি আমার বাপের বাড়িতে সবাই কিন্তু, আমাদের যেহেতু ব্রাহ্মণ পরিবার ছিল, আমাদের কিন্তু বাড়ির যারা বড়রা ছিলেন তারা কিন্তু, আমরা লক্ষ্য করেছি যে বাড়িতে কোনো প্রেগনেন্ট মহিলা থাকলেই কোল আঁচলের নিচের দিকে একটা কিন্তু গিঁট লাগিয়ে রাখতো, গিঁট দিয়ে দিত। যে এই গিঁটটা দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে যার ওপর দিয়ে ধরুন রাস্তায় বাইরে বেরিয়েছে বা ঘরের মধ্যেও এদিক সেদিক যাচ্ছে, যে কোনো রকম খারাপ হাওয়া বাতাস লাগবে না, এগুলো আমাদের বাড়ির পুরাতন যারা বর্ষিয়ান যারা মহিলারা তারা কিন্তু বলতেন। তো এখন মনে হচ্ছে যে সত্যিই বোধহয় তারা ঠিকই বলতেন। যাই হোক, এবারে তো উনি এই কথাগুলো বলেছিলেন। এরপর তো ওই দিনকে সকাল 9টার সময় উনি কিন্তু ফ্ল্যাটের কাছে আসেন। তখনও কিন্তু উনি ফ্ল্যাটের দরজায় পা দেননি। তার আগে উনি কিন্তু সবার উদ্দেশ্যে বলেন যে আমি যখন ফ্ল্যাটে ঢুকবো তখন কিন্তু আমার ধারে কাছে কেউ থাকবে না। আর ওর এই দিদিভাইয়ের কথা বলেন, ওর দরজা কিন্তু, ঘরের দরজা খোলা থাকবে, ওই দরজার সামনে তোমরা আপনারা কেউ দাঁড়াবেন না, কেউ বসবেন না, কেউ থাকবেন না, আর ওর সাথে কিন্তু কেউ থাকবেন না। এই কথা বলে উনি কিন্তু পা বাড়ান এবং কিছু একটা জিনিস উনি ছড়াতে থাকেন। কিন্তু একবার করে উনি পাটা বাড়ান, ঢোকার ঢুকছেন, আবার কিন্তু পাটা বাইরে দিচ্ছেন। এরম করতে করতে একটা সময় কিন্তু দিদিভাইয়ের ঘরে এসে পৌঁছান। এবং এই যিনি মৌলভী সাহেব ইনি কিন্তু ভীষণ গুরুগম্ভীর প্রকৃতির একজন মানুষ ছিলেন। উনি কিন্তু এই দিদির যিনি শাশুড়ি ননদ তাদেরকেও বলেছিলেন যে আপনারাও কিন্তু ধারে পাশে থাকবেন না। তো ভালো কথা, উনি ঘরে ঢুকে ফার্স্ট যে কথাটা বলেন সেটা হচ্ছে যে তুমি যেই হও না কেন, তুমি কিন্তু যেই হোস না কেন, তুই কিন্তু ওকে ছাড়বি এবং এখান থেকে কিন্তু চলে যাবি। এই কথাটা বলার পর দিদি বলছেন, এই সময়ের কথাও দিদির মনে নেই, দিদি পরে মনে করতে পেরেছেন, দিদির মুখ থেকে কেউ বলছে
আমি এর সঙ্গেই থাকবো, একে ছেড়ে আমি যাব না, এর সঙ্গেই আমি থাকবো, আর এই বাচ্চাটা আমার চাই। এই কথা কিন্তু দিদির মুখ থেকে কেউ যেন বলছে। তা তখন যেহেতু ডাক্তার বলেছিল যে পুরোপুরি বেড রেস্ট, সেহেতু বালিশে হেলান দিয়ে উনি বসেছিলেন বিছানার ওপর। তো এই মানে মৌলভী সাহেবকে সবাই চাচা বলতো। তো ওই চাচা হাতে একটা কিছু নিয়ে দিদির মাথার ওপরে কিন্তু চেপে ধরেন। বলছে ওটা চেপে ধরার পর আমার শরীরে একটা অদ্ভুত অস্বস্তি শুরু হয়, না আমি বসতে পারছি, না আমি মানে শুতে পারছি, আমি সোজা উঠে দাঁড়িয়ে পড়ি। আর এই চাচার সাথে কিন্তু আরেকজন লোকও চাচা নিয়ে এসেছিলেন, তাকে চাচা বলেন যে ওকে শক্ত করে চেপে ধরো। শক্ত করে চেপে ধরার পর তো আমাকে ঝাড়ানো শুরু হয়, এবং মানে ওনাকে ঝাড়ানো শুরু হয়, এবং ঝাড়ানোর পর পুরোপুরি ঝাড়ানো যখন হয়ে যায়, প্রায় ঘন্টা খানেকের বেশি সময় কিন্তু লেগে যায়, হ্যাঁ, ওই ঝাড়ানোতেই। এরপরে ঝাড়ানোর পরে মানে বাড়ির সকলে যে প্রতিক্রিয়াটা দিয়েছিল, তারা সকলেই বলেছিল যে আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম যে ওই ঘরটার মধ্যে কিছু একটা রয়েছে। আমাদের প্রত্যেকের গা ভার হয়ে গেছিল, এবং পিসি শাশুড়ি, দিদির পিসি শাশুড়ি সেই সময় পুজো করতে ঠাকুর ঘরে গিয়েছিলেন, উনি সেখানে নাকি পুজো করতে পারছিলেন না। এবং অদ্ভুত ব্যাপার, একটা সার্টেন টাইমে এসে কিন্তু ঘরের বা বাড়ির প্রতিটা ঘরের বা বাড়ির সবকটা ঘড়ি, বলছে যে তখন টাইম হবে 9:30 মতো, কিন্তু ঠিক 12টার কাঁটায় এসে প্রত্যেকটা ঘড়ি বন্ধ হয়ে গিয়েছিল। চাচা বলেছিলেন যে ঝাড়াবার পর যে আজকেও অনেকটা রিলিফ পাবে, তবে আমি কিন্তু পরপর 3টে দিন এসে কিন্তু ওকে ঝাড়বো। তো সেই মতোই উনি আর কিছু জিনিস দিয়েছিলেন, যেমন একটা ওই তাবিজ দিয়েছিলেন যেটা গলায় পরে থাকতে হবে, আর জল পড়া, তেল পড়া যেগুলো আর কি দেন, সেগুলো কিন্তু খেতে হবে বলে গিয়েছিলেন। তো সেই মতোই চলছিল সব কিছু। আর লাস্ট যেদিনকে উনি এসে ঝাড়লেন, মানে 3 দিনের শেষ দিনটা আর কি, যখন ঝাড়লেন, তখন উনি বললেন ঝাড়ার পর উনি কিন্তু আমার পেটে হাত দিয়েছিলেন। এবার পেটে হাত দিয়ে যখন উনি ঝাড়েন, ঝাড়ার উনি হাতটা যেই সরিয়ে নেন, তারপরে 2 থেকে 3 মিনিট মানে বেবি পেটের মধ্যে অসম্ভব রকম কিক করতে থাকে। হ্যাঁ, এটা তো লক্ষণীয় একটা ব্যাপার না যে বেবি যে হেলদি আছে, বেবি যে সুস্থ আছে, বেবি তো কিক করে বোঝায়। বলছে যে অসম্ভবভাবে কিন্তু বেবি কিক করতে থাকে। উনি দিদি যেটা বলেছেন যে 29 তারিখ তো ভোর রাত্রে এই ঘটনাটা ঘটে, 29, 30, 1, এই যে সময়টা, এই সময় যে বেবির কোনো মুভমেন্ট ছিল না সেটা আমি বলতে পারবো না, কিন্তু কম ছিল, কিন্তু ওদিন অসম্ভব রকম মুভমেন্ট কিন্তু বেবি কিন্তু করতে থাকে। এই ঝাড়াবার পর এই লাস্ট দিন, তখন দিদি বলছেন আমি 90% ঠিক। ওই চাচা কিন্তু আমাকে 1 কাপ চা করতে বলেন। তো উনি যেটা পরে বলেছেন যে আমি দেখতে চাইছিলাম ওর আগুনের সামনে যাওয়াটা জরুরি, ও আগুনের সামনে যেতে পারছে কিনা এটা আমি দেখতে চাইছিলাম। আর উনি প্রথম দিনই কিন্তু একটা কথা সবাইকে বলে দিয়েছিলেন যে আপনারা কিন্তু কেউ আমাকে জিজ্ঞাসা করবেন না কি হয়েছে, কেন হয়েছে, কোথা থেকে হয়েছে, আমি প্রত্যেকের একটি প্রশ্নের উত্তর দেব, হ্যাঁ, কিন্তু আমি সেটা দেব শেষ দিনে। তা সেই মতো উনি কিন্তু সবার প্রশ্নের, সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আর ওই সময় যেহেতু বিয়েবাড়ি চলছিল, চাচা কিন্তু আরেকটা কথা বলে দিয়েছিল, সেটা হচ্ছে কি যে একে কিন্তু বাইরে কোথাও খাওয়াবেন না। মানে ওই যে ও গিয়ে ওই বাড়িতে খেয়ে আসতো, বলছে বাড়িতে থাক, ও সিদ্ধ ভাত দরকার পড়লে খাক, কিন্তু ওকে বাইরে বার করবেন না। তো যাই হোক, এবারে উনি তো সবাইকে বলেছিলেন যে আমি পুরো ব্যাপারটাই বলবো, কিন্তু একদম শেষে গিয়ে বলবো। তা সেই মতো যখন উনি ঘটনাটা বলেন, সেটা আরও মারাত্মক ছিল। যে ওকে ধরেছিল, ওই দিদিভাইকে যে ধরেছিল, সেই সেই মানে সেটা কিন্তু একজন
ফিমেল আত্মা বা কি বলবো স্পিরিট বলতে পারি। তো তিনি একটি বাড়ির বউ ছিলেন এবং তিনি কিন্তু রেল লাইনে গলা দিয়েছিলেন, কারণ এনারা তো সব কিছু বুঝতে পারেন, তাই তার ভিত্তিতেই এগুলো উনি বলেছিলেন। এবং যখন উনি শ্বশুরবাড়ির টর্চারের কারণে বা যে কোনো কারণেই হোক না কেন, যখন উনি গলা দেন একটা অল্প বয়সী বাচ্চা মেয়ে, সে তখন কিন্তু ভরা মাসের প্রেগনেন্ট ছিল, প্রায় 8-9 মাস, মানে সে আর কিছুদিন বাদেই একটা সন্তানের জন্ম দেবে। এই কারণেই হয়তো এই দিদিভাইকে অ্যাটাক করেছিল, যেহেতু ওইখান থেকে শ্বশুরের বাড়ি থেকে রাত্রি 1টা, ভাবতেই পাচ্ছেন অনেকটা রাত, মাছ মাংস খেয়ে প্রেগনেন্ট অবস্থায় উনি ফিরছিলেন, তাই কিন্তু ওনার ওপর অ্যাটাক করতে ওর সুবিধা হয়েছিল। এটাই কিন্তু ওই মৌলবী চাচা বলেছিলেন। চাচা আজ আর নেই, 1 বছর হলো চাচা মারা গেছেন, কিন্তু দিদিভাইয়ের সাথে এই যে ঘটনাটা দিদিভাই, এটা কিন্তু উনি জীবনেও উনি বলেছেন আমি ভুলতে পারবো না। এবং উনি অনেক সময় এই ঘটনাটা বলতে বলতে, বিশেষ করে সেই যে চেক লুঙ্গি পরা সেই যে অবয়ব, যাকে নন্দাই বলে দিদিভাই ভুল করেছিলেন, তিনি যখন ফিরলেন দেখলেন গলা থেকে ওপর পর্যন্ত কিছু নেই, উনি বলছিলেন আমি এখনো যখন ঘটনাটা বলছি আমার হাত পা কাঁপছে, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতটাই ভয়ঙ্কর ছিল সেই দৃশ্যটা, মনে করে আজ এত বছর বাদেও কিন্তু ওনার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো। আর যারা আমার প্রথম দিন থেকে যে বন্ধুরা রয়েছেন, যারা নতুন নতুন বন্ধুরা যোগ হচ্ছেন, আজকে যেভাবে এই বিভিন্ন জন আমাকে ঘটনা পাঠাচ্ছে, আপনাদের জীবনে ঘটা বা কারো মুখ থেকে শোনা যদি কোনো সত্যি এরকম ঘটনা থাকে, তাহলে একটু আমাকে নক করবেন। যদি মনে হয় যে আমি বললে ভালো হবে বা আপনারা ক্যামেরার ফ্রেন্ডলি নন, আসতে পারছেন না, তাহলে একটু শেয়ার করবেন, আমি অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দেব। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে একটা লাইক করে, যদি ভালো লাগে ভিডিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর নোটিফিকেশান আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার মাঝে কিন্তু অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন। আর তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। নমস্কার।